আমরা কি টাকা পাবো না? অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, আর এই ফর্মের 13টা পেজ। আমাদের বাংলার নতুন সরকার টাকা দেবেন না তো বলে দিন। এই তো কয়েকদিন আগে বললেন যে যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পায় তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে। আবার 2 দিন আগে বললেন যে যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেতে তাদেরকেও এই অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আপনি কি টাকা দেবেন না? 13 পাতা ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো? আপনি যে ডকুমেন্টের নামগুলো বলেছেন সেগুলো তো বাবার কালের নাম শুনিনি, কি করে দেবো? তো ভাই এই ধরনের কথাবার্তা কিন্তু এই মুহূর্তে ভাই আমাদের সোশ্যাল মিডিয়ায় চলছে, মানে ফেসবুকে বেশি করে। যাই হোক, দেখো ভাই আমাদের এই মুহূর্তে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা দেওয়া হয়েছে, হ্যাঁ অবশ্যই ওই ফর্মটা কিন্তু 13টা পেজ আছে, কিন্তু ভাই 13টা পেজের মধ্যে শুধুমাত্র 4 থেকে 5 পাতা তোমাকে ফিল আপ করতে হবে। বাকিগুলো কিন্তু শুধুমাত্র তোমাকে টিক চিহ্ন দিতে হবে। তো এই ফর্মটাকে ফিল আপ করা খুবই সোজা। কিভাবে করতে পারবে চলো খুবই সহজভাবে, খুবই ইজি ভাষায় তোমাদেরকে আমি দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে যাবে, আর হ্যাঁ শেয়ার বাটনে ক্লিক করে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণা ভান্ডারের যে প্রথম পেজ সেটাকে আমি এখানে ওপেন করেছি, আর সমস্ত কিছু ডেমো ইনফরমেশন দিয়ে কিন্তু এই ফর্মটাকে আমি ফিল আপ করে রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো প্রথমে এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধানের নাম। তো এখানে তুমি তোমার বাবা, মা, দাদু, ঠাকুমা অথবা স্বামী, বিয়ে হয়ে থাকলে অবশ্যই স্বামী তোমার হেড অফ দ্য ফ্যামিলি হবে, তো তার নাম কিন্তু এখানে তোমাকে দিতে হবে। তারপর নিচে আছে জন্ম তারিখ, মানে হেড অফ ফ্যামিলি তুমি যাকে বানাবে তার আধার কার্ডে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ তুমি এখানে লিখে দেবে। তারপর নিচে আছে পরিবারের প্রধানের লিঙ্গ, মানে পুরুষ নাকি মহিলা। তারপর নিচে আছে আধার কার্ড নাম্বার, মানে হেড অফ ফ্যামিলি তুমি যাকে বানাবে তার আধার কার্ডের নাম্বার তুমি এই বক্সে ফিল করে দেবে। তারপর আছে রেশন কার্ড, তো সেই ব্যক্তির মানে হেড অফ ফ্যামিলির রেশন কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে সেই রেশন কার্ডের নাম্বার অবশ্যই তুমি তোমার রেশন কার্ডেই পেয়ে যাবে, তো সেই নাম্বার তুমি এখানে ইনপুট করে দেবে। তারপর নিচে আছে পরিবারের সদস্য সংখ্যা, তো এখানে তোমার পরিবারে কয়জন লোক আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তো ভাই তোমাদেরকে আমি বলতে চাই যে ধরে নাও যে তোমার দাদু ঠাকুমা আছেন বা কাকা কাকিমা আছেন, তো এই মুহূর্তে কিন্তু তুমি তোমার বাবা তোমার ভাই বোন মিলে আলাদাভাবে থাকো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফ্যামিলির মধ্যে সেই দাদু দিদা অথবা কাকা কাকিমা থাকছেন না, সেখানে শুধুমাত্র তোমার মা বাবা বা তুমি বা তোমার ভাই বোন এনারাই পড়ছেন। তো সেই ক্ষেত্রে তুমি এখানে লিখে দেবে তোমার বাড়ির সদস্য কয়জন। তারপর নিচে আছে ঠিকানা, তো ঠিকানার মধ্যে তোমার আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা সেম টু সেম এখানে দেখে দেখে লিখে দেবে, কোনো ব্যাপার না। তারপর নিচে আছে যোগাযোগ নাম্বার, তো এখানে একটা মোবাইল নাম্বার দেবে। দেখো এখানে বলা হয়েছে যে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে হেড অফ ফ্যামিলি যাকে তুমি বানাবে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার তুমি এখানে ইনপুট করবে। আর এখানে দেখো বলা হয়েছিল যে সঠিক হলে টিক চিহ্ন দিন আধার কার্ড অনুযায়ী, মানে আধার কার্ড অনুযায়ী যাকে তুমি হেড অফ ফ্যামিলি বানিয়েছো তার ইনফরমেশন, মানে জন্ম তারিখ, তার নাম, আধার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার, এগুলো ঠিক হলে তুমি এখানে টিক করে দেবে। দেখো এখানে আমি টিক করে দিয়েছি। তারপর নিচে বলা হয়েছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যর, মানে এখানে কিন্তু তোমাকে তোমার পরিবারের সমস্ত সদস্যর ইনফরমেশন দিতে হবে। দেখো এখানে প্রথমে বলা হয়েছে যে পরিবারের প্রধান, তো যাকে তুমি হেড অফ ফ্যামিলি বানাবে তার নামটা শুধুমাত্র এখানে তুমি লিখে দেবে। তারপর নিচে দেখো সদস্য 1, তো এখানে কিন্তু তোমাকে তোমার নাম দিতে হবে। মানে তুমি ধরে নাও যে তুমি এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছো, মানে এই ফর্মটাকে ফিল করছো, তো এই ক্ষেত্রে সদস্য 1 নাম্বারে কিন্তু তোমাকে তোমার ইনফরমেশন দিতে হবে। দেখো এখানে বলা হচ্ছে নাম, তারপর নিচে জন্ম তারিখ দিয়ে দিবে যেটা আধার কার্ডে আছে অবশ্য, তারপর নিচে অবশ্য ফিমেল তুমি মহিলা লিখে দেবে। তারপর নিচে পড়েছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, মানে তুমি যদি স্বামীর নাম দিয়ে থাকো তাহলে এখানে অবশ্যই স্বামী লিখে দেবে। আর এই ফর্মটা তুমি বাংলাতেও ফিল করতে পারো আর ইংলিশেও ফিল করতে পারো, কোনো ব্যাপার না ভাই, আর হিন্দিতেও করতে পারো ভাই। তো চলো ভাই এখানে দেখা যাক তারপর কি বলেছে যে আধার নাম্বার, তারপর তুমি এখানে দিয়ে দেবে আধার নাম্বার। তারপর দেখো সাইডে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। দেখো এখানে অপশন দিয়েছে হ্যাঁ হ্যাঁ, তো এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধান মানে হেড অফ ফ্যামিলি তুমি যাকে বানিয়েছো তার জন্য কি এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য তুমি অ্যাপ্লাই করছো। যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ করবে, কিন্তু না তুমি তোমার জন্য অ্যাপ্লাই করছো তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে পরিবারের প্রধানের পাশে যে হ্যাঁ লেখা আছে এখানে কিচ্ছু করবে না। কিন্তু সদস্য 1-এর মধ্যে যদি তুমি তোমার নাম দিয়ে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এখানে হ্যাঁ বাটনে টিক করে দেবে, ব্যাস
তারপর নিচে আছে সদস্য 2, তো এর মধ্যে কিন্তু তোমার ফ্যামিলির আর একজনের নাম দিতে হবে। তো প্রথম পেজ এখানে ফিল হয়ে গেছে। তো 2 নাম্বার পেজেও তোমরা দেখতে পাচ্ছ যে তোমার পরিবারে যদি 4 থেকে 5টা সদস্য থেকে থাকে, মানে 5 জন তোমরা লোক হয়ে থাকো, তো সেক্ষেত্রে সবার ইনফরমেশন তোমাকে এখানে দিতে হবে। তারপর দেখো নিচে বলা হয়েছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে ভাই একটা জিনিস আমার কনফিউশন হচ্ছে, দেখো বলা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট, আর ব্র্যাকেটে বলা হয়েছে নগদ অর্থ স্থানান্তরের জন্য। তো পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে নগদ অর্থ স্থানান্তরের জন্য, তাহলে কি টাকাটা সবাইকে দেবে? এই কনফিউশনটা ভাই আমার এখানে আছে। তোমার কি মনে হয় ভাই কমেন্টে জানিও, ঠিক আছে? আর একটা জিনিস কিন্তু সাইডে বলা হয়েছে যে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টটি প্রদান করুন। তার মানে তোমরা জানো যে আমাদেরকে কিন্তু আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে বলেছিল আমাদের সরকার। তো সেই ডিবিটি লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তো হেড অফ ফ্যামিলির কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা তুমি এখানে দিয়ে দেবে, আর সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারও তুমি এখানে লিখে দেবে, ব্যাংকের পাসবুকে পেয়ে যাবে। তারপর নিচে সেই ব্যাংক অ্যাকাউন্টের আইএফএসসি কোড দিয়ে দেবে, যেটা তুমি ব্যাংকের পাসবুকে পেয়ে যাবে। তারপর নিচে আছে সদস্য 1, তো আগের পেজে সদস্য 1-এর মধ্যে তুমি তোমার ইনফরমেশন দিয়েছিলে, তো এখানে কিন্তু তোমার ব্যাংকের ডিটেল দিতে হবে। তো তোমার আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, মানে ডিবিটি করা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম, মানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা লিখে দেবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে আর আইএফএসসি কোড দিয়ে দেবে, যেটা পাসবুকে পেয়ে যাবে। তারপর নিচে সদস্য 2, তো এখানে যার ইনফরমেশন তুমি আগের পেজে দিয়েছিলে তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল তুমি এখানে দিয়ে দেবে। তারপর যদি 4 থেকে 5 জনের সদস্যের নাম তুমি দিয়েছো, তো সবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল তুমি এখানে ফিল করে দেবে। তারপর দেখো 3 নম্বরে বলা হয়েছে, 3 নম্বর পেজে আমি চলে এসেছি। তো এখানে বলা হচ্ছে ভাই ইপিক মানে হলো ভাই ভোটার আইডি কার্ডের নাম্বার। তো এখানে বলা হয়েছে হেড অফ ফ্যামিলির তার ইপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ড নাম্বার। তো ভোটার কার্ড থেকে তোমরা এখানে ইপিক নাম্বারটা দেখে নেবে আর এখানে লিখে দেবে, আর এটাও লিখে দেবে যে কোন বিধানসভার মধ্যে তোমরা পড়ছো সেটাও কিন্তু তুমি তোমার ভোটার আইডি কার্ডের পিছন দিয়ে দেখতে পাবে, আর বিধানসভার নাম্বার কি সেটাও তুমি তোমার ভোটার আইডি কার্ডে দেখতে পাবে। তো দেখে তুমি এখানে লিখে দেবে। তারপর নিচে সদস্য 1, তো এখানে তুমি তোমার ভোটার আইডি কার্ডের ইপিক নাম্বার দিয়ে দেবে আর নিচে বিধানসভা দিয়ে দেবে। তো এভাবে তুমি এখানে সমস্ত সদস্যের ইনফরমেশন দিয়ে দেবে ভোটার আইডি কার্ডের। তারপর দেখো 12 নম্বরে বলা হচ্ছে বিভাগ, তো যেই শ্রেণীর মধ্যে তুমি পড়ছো সেটাকে তোমাকে এখানে টিক করতে হবে, মানে যেই কাস্টের মধ্যে পড়ছো সেটা তুমি এখানে চুজ করে নেবে। তারপর দেখো বলা হয়েছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো থাকলে হ্যাঁ করবে, না থাকলে কিন্তু না করবে। যদি হ্যাঁ, তো হ্যাঁ বাটনে টিক করার পর তোমার কার্ডের ধরন কি সেটা তোমাকে এখানে চুজ করতে হবে। সেটা অবশ্যই তুমি রেশন কার্ড থেকে দেখে নেবে যে তোমার রেশন কার্ডটা কোন টাইপের। তারপর দেখো বলা হয়েছে যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তো রেশন তুলে থাকলে অবশ্যই এখানে হ্যাঁ করবে, আর না তুলে থাকলে এখানে না করবে। তারপর বলা হয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, তার মানে তোমার কি 3 থেকে বেশি পাকা বাড়ি আছে, তো সেই ক্ষেত্রে তুমি এখানে হ্যাঁ করতে পারো যদি থাকে, আর না থাকলে এখানে না করে দেবে। আর ভাই আমি বলতে চাই এই ফর্মের মধ্যে কিন্তু ভুলভাল ইনফরমেশন দেবে না, কারণটা হলো এই ফর্মের মধ্যে তোমাকে কিন্তু তোমার প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার সমস্ত কিছু দেওয়া হচ্ছে। তো এগুলো যখন তুমি দেবে আর ওগুলোর দ্বারা যখন সার্চ করা হবে তখন কিন্তু সব কিছু বেরিয়ে আসবে যে কার নামে কি আছে। তারপর দেখো বলা হয়েছে যে পারিবারিক জমির মালিকানা, মানে তুমি যে জায়গায় বাস করছো সেই জায়গাটা কি মালিকানার জায়গা, যদি হ্যাঁ হয়ে থাকে তো এখানে হ্যাঁ করবে, যদি না থাকে তো এখানে না করে দেবে। আর সাইডে দেখো বলা হয়েছে যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। তো এই সমস্ত কপি মানে জমির দলিল, জমির মিউটেশন কপি অথবা যে খাজনা দেওয়া স্লিপটা হয় সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে, মানে এই ডকুমেন্টের সঙ্গে তোমাকে দিতে হবে। তো চলো ভাই এখন এখানে 4 নম্বরে যাওয়া যাক। তো 4 নম্বর পেজে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, মানে তোমার পরিবারের সকল মানুষের জায়গা মিলিয়ে কত শতক জায়গা হচ্ছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর নিচে বলা হয়েছে যানবাহন, মানে আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর গাড়ি 4 চাকার গাড়ি আছে, বাণিজ্যিক মোটর গাড়ি মানে ব্যবসা করার মোটর গাড়ি আছে 4 চাকা, তো সেখানে হ্যাঁ হয়ে থাকলে এখানে হ্যাঁ করবে, না হয়ে থাকলে অবশ্যই এখানে না করবে। আর হ্যাঁ হয়ে থাকলে কোন টাইপের গাড়ি আছে আর মডেল কিন্তু তোমাকে এখানে লিখতে হবে, অথবা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু এখানে দিতে বলেছে। তারপর এখানে বলা হচ্ছে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা, মানে তোমার বাড়ির যে সদস্যরা আছে তার নামে কি কোনো স্বাস্থ্য বীমা বানানো আছে, যদি হয়ে থাকে তো এখানে হ্যাঁ করবে, আর যদি হ্যাঁ হয়ে থাকে তো তার ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে। আর একটা কথা আমি বলতে চাই, দেখো তোমার পরিবারের
মধ্যে যদি কারোর এলআইসি থাকে, এলআইসি কিন্তু একটা সরকারি সংস্থা, যদি এলআইসি তুমি চালাও সেই ক্ষেত্রে তোমাকে এখানে চুজ করতে হবে যে সেটা কি সরকারি। তো এলআইসি হয়ে থাকলে অবশ্যই এটা সরকারি হবে, আর অন্য কিছু বীমা হয়ে থাকলে সেই ক্ষেত্রে তুমি এখানে বেসরকারিতে টিক করে দেবে। তারপর নিচে বলা হয়েছে যে সাম অ্যাসার্ড, মানে সেই স্বাস্থ্য বীমা থেকে মোটামুটি কত টাকার বেনিফিট তুমি পেয়ে থাকো, তো সেই ক্ষেত্রে সেই অ্যামাউন্টটা তোমাকে এখানে লিখতে হবে। আর প্রিমিয়ামের বিবরণী দিতে বলেছে, মানে মান্থলি হোক বা 3 মাসে হোক বা বছর হোক কত টাকা প্রিমিয়াম তোমাকে দিতে হয় সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। দেখো এখানে এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটা অ্যামাউন্ট লিখে রেখেছি। তারপর সদস্য 1, মানে তোমার নামে কোনো যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে তো তার ইনফরমেশন তুমি এখানে দিয়ে দেবে। তারপর দেখো বলা হয়েছে যে তোমার পরিবারের কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে প্যান বা পি ট্যাক্স, মানে তোমার পরিবারের কোনো সদস্য আমাদের সরকারকে কোনো ট্যাক্স পে করে বা জিএসটি পে করে, তো সেক্ষেত্রে হ্যাঁ হলে অবশ্যই তুমি এখানে হ্যাঁ করবে, না হলে এখানে না করবে। আর দেখো নিচে বলা হয়েছে যে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন। তো সেক্ষেত্রে তোমাকে এখানে কিন্তু তোমার পরিবারের সমস্ত সদস্যের প্যান কার্ড নাম্বার আর নাম এখানে দিতে হবে যদি তুমি সরকারকে কোনো ট্যাক্স পে করে থাকো। আর ট্যাক্স পে না করে থাকলে তোমাকে এখানে দেওয়ার দরকার নেই ভাই। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে দেখো যে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, আর আগের প্রশ্ন অনুযায়ী এখানে বলা হয়েছে যে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার, যদি ট্যাক্স পে করে থাকো তবে তুমি এখানে প্যান কার্ড নাম্বার দেবে, না হলে দেওয়ার দরকার নেই। চলো ভাই এখানে 5 নাম্বার পেজে যাওয়া যাক। তো 5 নাম্বার পেজে দেখো শুধু তোমাকে টিক করতে হবে। এখানে বলা হয়েছে যে কর্মসংস্থানের ধরন, তো পরিবারের প্রধান মানে যাকে তুমি হেড অফ ফ্যামিলি বানিয়েছো, তো তোমার হেড অফ ফ্যামিলি যা করে সেই অনুযায়ী তুমি এখানে বক্সে টিক করে দেবে। তারপর সদস্য 1, মানে তুমি কি করো, তুমি বেকার হয়ে থাকলে এখানে বেকারে টিক করে দেবে। তারপর এই ফর্মের মধ্যে যে যে সদস্যের নাম তুমি এখানে দিয়েছো সেই সদস্যরা কি করে সেটা তুমি এখানে নিজের মতো করে চুজ করে নেবে। তারপর দেখো বলা হয়েছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, মানে তোমার পরিবারের যারা সদস্যরা আছেন তাদের মধ্যে কয়জন শিক্ষিত আর কয়জন অশিক্ষিত সেটা তোমাকে এখানে দিতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক কজন আছে তুমি এখানে নাম্বারে লিখে দেবে, আর অশিক্ষিত কজন আছে সেটা তুমি এখানে নাম্বারে লিখে দেবে। তারপর বলা হয়েছে পরিবারের প্রধান হেড অফ ফ্যামিলি সে কি শিক্ষিত না অশিক্ষিত, তো শিক্ষিত হয়ে থাকলে কতদূর পড়াশোনা করেছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। আর দেখো এখানে বলা হয়েছে যে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, মানে সার্টিফিকেট কিন্তু তোমাকে এখানে দিতে হবে। দেখো এখানে আমি লিখেছি 12 পাস, তো 12 পাসের সার্টিফিকেট কিন্তু আমাকে দিতে হবে, এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। তারপর সদস্য 1, মানে তুমি কতদূর পড়াশোনা করেছো সেটা তোমাকে এখানে লিখতে হবে, আর তুমি যতদূর পড়াশোনা করেছো তার প্রমাণও কিন্তু তোমাকে দিতে হবে, মানে সার্টিফিকেট দিতে হবে এই ফর্মের সঙ্গে। চলো ভাই এখন এখানে 7 নাম্বার পেয়ে যাওয়া যাক। তো 7 নাম্বার দেখো এখানে বলা হয়েছে যে কোনো সদস্য কি কোনো সাংগঠনিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, মানে আগে ছিল বা এখন রয়েছে, তো সেই ক্ষেত্রে হ্যাঁ হয়ে থাকলে অবশ্যই হ্যাঁ করবে, না হয়ে থাকলে অবশ্যই এখানে না করবে। আর হ্যাঁ হয়ে থাকলে সেই সদস্যের নাম্বার কত সেটা তুমি এখানে দিয়ে দেবে। তারপর দেখো 6 নম্বরে বলা হয়েছে যে তোমার পরিবারের মধ্যে কি কেউ পেনশনভোগী, মানে পেনশনের টাকা পায়, তো হ্যাঁ হলে হ্যাঁ করবে, না হলে না করবে। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু সেই পেনশনভোগীর সদস্য নাম্বার তোমাকে এখানে দিতে হবে, আর সেই পেনশনের কিন্তু নথিও তোমাকে এখানে সাবমিট করতে হবে এই ফর্মের সঙ্গে। তারপর 7 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি জিএসটি পে করে, মানে আমাদের সরকারকে জিএসটি দেয়, তো সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ করবে, না হলে না করবে। হ্যাঁ হলে কিন্তু জিএসটি নাম্বার এখানে দিতে হবে। তারপর নিচে বলা হয়েছে যে পরিবারের মোট বার্ষিক আয়, মানে তোমার পরিবারের সকল সদস্য মিলিয়ে বছরে কত টাকা ইনকাম করছে, তো সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর দেখো নিচে বলা হয়েছে যে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে তোমরা জানো যে কয়েকদিন আগে এসআইআর হয়েছিল, তো তার মাধ্যমে যদি ভোটার লিস্ট থেকে তোমার নাম বাদ পড়ে থাকে তো সেক্ষেত্রে তুমি এখানে কি করবে, দেখো এখানে অপশন দেওয়া হয়েছে যে প্রযোজ্য নয়, মানে ভোটার লিস্ট থেকে যদি তোমার নাম বাদ না পড়ে থাকে তো তুমি এখানে প্রযোজ্য নয়, তো এই বক্সে টিক করে দেবে। তারপর নিচে বলা হয়েছে যে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নাম্বার এখানে দিতে হবে, মানে তোমার নাম বাদ পড়ে থাকলে অবশ্যই তুমি আবেদন করেছো নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য, তো সেই আবেদন নাম্বার কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তারপর নিচে বলা হয়েছে ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার, মানে আবেদন করার পর ইস্যু করানো হয়েছে তো সেই সার্টিফিকেট নাম্বার কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তো এটা হেড অফ ফ্যামিলির ছিল। তারপর নিচে যে সদস্য 1, মানে তোমার নাম বাদ না পড়ে থাকলে এখানে তুমি প্রযোজ্য নয়, এই বক্সে টিক করে দেবে। তো এই অনুযায়ী সমস্ত সদস্যের ইনফরমেশন তুমি এখানে দিয়ে দেবে। তারপর চলো এখানে 8 নম্বরে পেয়ে যাওয়া যাক। তো 8 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড অথবা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি অথবা শিল্পী ক্রেডিট কার্ড অথবা মৎস্যজীবী ক্রেডিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা স্টুডেন্ট ক্রেডিট কার্ড অথবা ইত্যাদি ইত্যাদি। তো ভাই সরকারের তরফ থেকে পাওয়া কোনো ক্রেডিট কার্ড
যদি তোমার নামে ইস্যু হয়ে থাকে বা তোমার ফ্যামিলি সদস্যের মধ্যে কারোর নামে সরকার থেকে পাওয়া কোনো কার্ড হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমাকে তার ইনফরমেশন দিতে হবে। যদি কারোর নামেই আমাদের সরকারের তরফ থেকে দেওয়া কোনো রকমই ক্রেডিট কার্ড না হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে কিচ্ছু করার দরকার নেই। দেখো এখানে ভাই আমি কিচ্ছু করিনি, তো তোমরা এখানে এই বক্সটাকে খালি ছেড়ে দিতে পারো। তারপর নিচে দেওয়া হয়েছে যে যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা, হ্যাঁ বা না বা প্রযোজ্য নয়। মানে ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে থাকলে তুমি এখানে প্রযোজ্য নয় টিক করে দেবে, আর নাম বাদ পড়ে থাকলে যদি মামলা করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এখানে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ তুমি এখানে দিয়ে দেবে। আর যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে তারপরে তুমি মামলা করোনি, তো সেক্ষেত্রে তুমি এখানে না অপশন টিক করে দেবে। তারপর চলো এখানে 9 নম্বর পেয়ে যাওয়া যাক। দেখো নিচে বলা হয়েছে যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো এখানে তোমাকে তোমার শিশুর বিবরণ দিতে হবে। যদি কোনো শিশু থাকে আর সে কোনো বিদ্যালয়ে পড়াশোনা করছে এই মুহূর্তে, সেটা সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে, তো তার ইনফরমেশন তোমাকে এখানে দিতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে শিশু সদস্য 1, মানে যটা শিশু আছে সমস্ত শিশুর ইনফরমেশন তুমি এখানে দিতে পারবে। চলো এখানে 10 নম্বর পেয়ে যাওয়া যাক। তো 10 নম্বরে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। মানে যদি তোমার বাড়িতে কোনো ছোট বাচ্চা থেকে থাকে আর সেই বাচ্চা যদি টিকা চলে, তো সেই ক্ষেত্রে তুমি এখানে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে অথবা সম্পূর্ণ হয়েছে এই বক্সে টিক করে দেবে। আর যদি তোমার বাড়িতে কোনো শিশু না থেকে থাকে তো সেই ক্ষেত্রে তুমি এই বক্সটাকে খালি ছেড়ে দেবে। আর সাইডে দেখো বলা হয়েছে যে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড অথবা আইডি কিন্তু তোমাকে এই মানে এই ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে, মানে জেরক্স কপি দিতে হবে। আর বলা হয়েছে যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, সেটা কিন্তু তোমাকে এখানে বলতে হবে। তারপর তখন নিচে বলা হয়েছে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBT এর মাধ্যমে পাচ্ছেন, তো সেটার বিবরণ কিন্তু তোমাকে এখানে দিতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধান, তো তোমার হেড অফ ফ্যামিলি, যাকে তুমি হেড অফ ফ্যামিলি বানিয়েছো, সে যদি আমাদের সরকারের তরফ থেকে কোনো DBTর মাধ্যমে প্রকল্পের টাকা পেয়ে থাকে, তো কোন প্রকল্পের টাকা পায়, তো সেই প্রকল্পের নাম কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তো প্রকল্পের নাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখো বলা হয়েছে যে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করাতে চান, মানে এই প্রকল্পের টাকা কি তুমি আর নিতে চাও না, এটাকে বাদ দিতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে হ্যাঁ অপশনে টিক করতে হবে। তারপর তো এখানে বলা হয়েছে সদস্য 1, তো তুমি একজন মহিলা হয়ে থাকলে তোমাকে আমি বলতে চাই যে যদি তুমি আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে থাকতে, তো তুমি এখানে 1 নম্বরে লিখে দেবে যে লক্ষ্মী ভাণ্ডার আর এই হ্যাঁ অপশনে টিক করে দেবে। তার মানে হলো যে তুমি আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে, কিন্তু এই মুহূর্তে তুমি আর চাও না, এটা তুমি এখানে টিক করে দেবে। তারপর দেখো আমি 12 নম্বর পেজটাকে ওপেন করে নিয়েছি। তো 12 নম্বর পেজে লাস্টের দিকে বলা হয়েছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তত্ত্ব আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী আমি সম্মত। তো সম্মত অপশনে তুমি এখানে টিক করে দেবে। তারপর 13 নাম্বার পেজ, তো এটা হলো লাস্ট পেজ। এখানে কিচ্ছু করার দরকার নেই, এখানে শুধুমাত্র এটা একবার পড়ে নেবে আর সিগনেচার করে নেবে। তো এখানে কি লেখা আছে তার মানে বুঝতে পারছো যে ইনফরমেশনগুলো তুমি এখানে দেবে সেগুলো মিথ্যা প্রমাণ হলে কিন্তু তুমি এই প্রকল্পের টাকা পাবে না বা অন্য কোনো প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্যই এই ফর্মে যা ইনফরমেশন তুমি দেবে সমস্ত কিছু সঠিক ইনফরমেশন দেবে। তারপর তুমি এই ফর্মটাকে ফিল আপ করার পর সাবমিট করতে পারো তোমার পঞ্চায়েত অফিসে অথবা ব্লক অফিসে অথবা পৌরসভা এলাকায় হয়ে থাকলে অবশ্য তুমি তোমার পৌরসভার অফিসে গিয়ে এই ফর্মটাকে জমা করতে পারো। আর জমা করার পর কিন্তু তোমাকে অবশ্যই একটা ট্রানজ্যাকশন আইডি দেবে বা রেফারেন্স আইডি দেবে। সেই রেফারেন্স আইডি তুমি তোমার কাছে রেখে দেবে। ওই রেফারেন্স আইডি দিয়ে কিন্তু তুমি পরে ট্র্যাক করতে পারবে যে যেই ফর্মটা তুমি সাবমিট করেছো সেই ফর্মের কাজ কতদূর এগিয়েছে। তো আশা করছি ভাই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এই ফর্মটাকে খুবই সহজভাবে ফিল আপ করতে পারবে। তো বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করে যাবে, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবে, আর হ্যাঁ শেয়ার বাটনে ক্লিক করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর ভুল ভাল ভাই কোনো ভিডিওর মধ্যে মন দেবে না। তো চলো ভাই আজকের মধ্যে এটুকুই, আবার দেখা হচ্ছে ভাই পরে কোনো ভিডিওতে। ভাই সবাই ভালো থেকো ভাই।